নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আবার এসে গেছি আপনাদের সামনে হাড়ির খবর নিয়ে। আর এবারের হাড়ির খবরের বিষয়বস্তু অন্য কিছু হতেই পারে না। বিষয়বস্তু হচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। আদৌ এটা যুদ্ধ নাকি প্রাক যুদ্ধ, ওই সমস্ত ডেফিনেশনে যাচ্ছি না। হাড়ির খবরের মোদ্দা জিনিসটা যেটা বলতে চাইছি, যেটা সকলেই বলছে, আপনারা সব শুনছেন, ইনপুট, তথ্য, সংবাদ, সেসব আমার আলোচনার প্রেক্ষিত নয়। আমি যেটা বলতে চাইছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক কর্তৃত্ব, জাতীয়তাবাদী এই যে একটা সাংঘাতিক আবেগ, একটা মানসিকতা, একটা দাবি উঠেছিল একটা পাকিস্তানকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে, সেটা যে সম্ভব হলো, সেটা নরেন্দ্র মোদীকে কতটা রাজনৈতিক ডিভিডেন্ড দিতে পারে, কিভাবে এটা সম্ভব হলো, এটার ফল ভালো হতে পারে নাকি আবার অর্থনীতির ওপর খারাপ ফল হতে পারে, তাতে কোনো বিপদ বাড়তে পারে আগামী দিনে। 2029 এখনো অনেক দেরি, কিন্তু সবটা নিয়ে আমি আমার বক্তব্য বলছি। আপনার সঙ্গে যদি ভিন্ন মত হয়, আপনার যদি কোনো ভিন্ন মত হয়, লেটস এগ্রি টু ডিসএগ্রি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি সেটা আমাদের হাড়ির খবরে পরিবেশন করছি। সেটা হচ্ছে 14 দিন পাকিস্তান যে কাণ্ডটা করলো, এটা যে পাকিস্তান করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তান সরকার যাই বলুক না কেন, পাকিস্তান সরকার ডিনাই করলেও এটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর বলা হয়, অর্থাৎ রাষ্ট্র সরাসরি নয়, কিন্তু রাষ্ট্রের যে জঙ্গি যারা নাশকতামূলক কাজকর্ম করে, যারা ভারতকে টুকরো টুকরো করে দিতে চায়, আইএসআই এবং একটা সাংঘাতিক ইসলামের নাম নিয়ে যে মৌলবাদী মোল্লাতন্ত্র তারা যেটা করতে চায়, সেটাকে স্টেট স্পন্সর করছে। সুতরাং স্টেট স্পন্সর্ড টেররিজম, স্টেট স্পন্সর্ড নন স্টেট অ্যাক্টর, এটা আজকে নতুন কিছু নয়। পাকিস্তান সরকার ডিনাই করে, আন্তর্জাতিক আদালতের কাছে ডিনাই করে, রাষ্ট্রসংঘের কাছে ডিনাই করে, অথচ সেই জঙ্গিদের মরদেহ যখন আসে তখন দেখা যায় যে পাকিস্তানের রাষ্ট্রের যারা প্রতিনিধি, তাদের যারা মন্ত্রী, তারা সেখানে সেই শেষকৃত্যে গিয়ে হাজির হয়। সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা যে কাণ্ডটা ওখানে করেছে, কাশ্মীরে যে পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছে, সেই পুলওয়ামার পর নরেন্দ্র মোদী বলেছিলেন জবাব দেবেন, সমুচিত জবাব দেবেন। গোটা দেশ জুড়ে একটা সাংঘাতিক ইউফোরিয়া তৈরি হয়েছিল যে পাকিস্তানকে সবক শেখাতে হবে। কিন্তু 14 দিন সময় নিয়েছেন নরেন্দ্র মোদী। কেন নিয়েছেন? তার কারণ একটা অসাধারণ সমর নীতি আর তার সঙ্গে কূটনীতির একটা ব্লেন্ডিং, ইটস এ ভেরি গুড ককটেল। এই যে ব্লেন্ডিংটা, তার কারণ 14 দিন ধরে প্রত্যেকটা দেশের যারা প্রতিনিধি, ইউরোপের প্রতিনিধি, তাদের কাছে যাওয়া, আমেরিকার সচিব আসছে, ইউকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জনাথন পাওয়েল, তিনি এসে তার আগে আমেরিকার সচিবের আসার আগে বৈঠক করছেন, প্রধানমন্ত্রীকে ব্রিফ করছেন, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য রাখছেন। তো এই যে হোমওয়ার্কটা, এটা 71 সালে বাংলাদেশ যখন গঠন হয়েছিল, পাকিস্তান যখন পাকিস্তানের সঙ্গে যখন ইন্দিরা গান্ধী যুদ্ধ করেছিলেন, তখনও তিনি প্রণব বাবুকে পাঠিয়েছিলেন, প্রণব মুখোপাধ্যায়কে, বিভিন্ন রাষ্ট্রের সমস্ত যারা প্রতিনিধি, তাদের সাথে এই জনমতটা আগে তৈরি করে নিতে হয়, বিশ্ব জনমত, সেটাকে সঙ্গে নিতে হয়। আজকে দেখুন শি জিনপিং, যাকে পাকিস্তান চীন অক্ষ বলা হতো, সেই শি জিনপিং পুটিনের দেশে গিয়ে সেখানে বিশ্বযুদ্ধের যে উৎসব হচ্ছে, সেই বিজয় উৎসবের মধ্যেও যে আলোচনাটা দুজনে মিলে করছেন, সেখানে পুটিন এবং শি জিনপিং তারা কিন্তু ভারত বিরোধী অবস্থান নিচ্ছেন না। তারা পাকিস্তানের দোসর হয়ে, তারা যেটা বরাবর পাকিস্তান বলে এসছে, এবারে যুদ্ধ হলে দুটো দেশ একসঙ্গে যুদ্ধ করবে, চীন আর পাকিস্তান, তারা যৌথভাবে সাঁড়াশি আক্রমণ করবে। কোথায় তারা করছে? চীন করছে না, বলছে যে শান্তি শান্তি শান্তি, ওম শান্তি ওম শান্তি। কিন্তু ভারত অন্যায় করছে যে তারা লাহোরে ঢুকে পড়েছে, তারা ইসলামাবাদের দিকে যাচ্ছে, সেসব তো বলছে না। সুতরাং এটা যে বলছে না, তার কারণ ট্রাম্পকে এখন আইসোলেট করাটা চীনের জন্য খুব দরকার। চীনের কি দরকার? চীনের দরকার হচ্ছে যে ট্রেড, যে ট্যারিফ পলিসি, সেইখানে বাণিজ্যের যে নীতিতে ট্রাম্পকে কোণঠাসা করার জন্য। কারণ চীনও ভিকটিম, ভারত ভিকটিম, রাশিয়া ভিকটিম, ইউরোপ ভিকটিম। সুতরাং এখন পাকিস্তানের জন্য আমি ট্রাম্প বিরোধিতার যে রাজনীতি, সেটা লঘু করে দেবো। ইকোনমিক্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দিস ইন্দো পাকিস্তান ওয়ার ফর চায়না। সুতরাং এটা তো খুব সহজ, এটা কোনো রকেট সায়েন্স নয়। এবং এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে যে
ভারত যেটা মুন্সিয়ানা নরেন্দ্র মোদী দেখালেন, সেই মুন্সিয়ানাটা হচ্ছে উনি কিন্তু এটাকে টেকনিক্যালি যুদ্ধ বলা যাবে না এখনো পর্যন্ত। তার কারণটা হচ্ছে যে একটা সার্বভৌম রাষ্ট্র যখন অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের সীমানা অতিক্রম করে তার যে জিওগ্রাফিক্যাল টেরিটরি, সেই ভৌগোলিক সার্বভৌমত্বটাকে অতিক্রম করে তিনি যদি সেই দেশে গিয়ে যুদ্ধটা লড়তেন, তাহলে সেটা যুদ্ধ বলা হতো। এটা কি হচ্ছে? এটা বলা হচ্ছে একটা হট পারসুট বলে ডিফেন্সে একটা টার্ম আছে। হট পারসুট মানে আমি যেটা কার্গিলের সময় দেখেছিলাম যে আমি অতিক্রম করলাম না। এটা জর্জ ফার্নান্ডেস তখন ডিফেন্স মিনিস্টার, আডবাণী তখন হোম মিনিস্টার, বাজপেয়ী প্রধানমন্ত্রী, ব্রজেশ মিশ্র আর যশবন্ত সিং, ব্রজেশ মিশ্র ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সিসিএস তখনও হয়েছিল, আলোচনা হয়েছিল যে একটা রুশ ক্ষেপণাস্ত্র সারফেস টু সারফেস মিসাইল, অর্থাৎ স্থলপথ থেকে স্থলপথে যাবে কিন্তু ওপর দিয়ে যাবে, সেটা কোনো ভূমি মানে আমি আমার জমি থেকে উৎক্ষেপণ করেছি। এবং এখানে কিন্তু আরও ইন্টারেস্টিং, বায়ুসেনার মাধ্যমে করা হয়েছে প্রথমে। বায়ুসেনার মাধ্যমে করার ফলে ড্রোন টেকনোলজি এখন এসে গেছে, আরও অত্যাধুনিক প্রযুক্তি এসে গেছে। অস্ত্র তো রাশিয়ার দেওয়া অস্ত্র, আমেরিকার দেওয়া অস্ত্র, অস্ত্র সম্ভার রয়েছে। অস্ত্র তো খরচ হওয়াটাও দরকার, এই সমস্ত বৃহৎ আন্তর্জাতিক দুনিয়াতে অস্ত্র কেনা বেচার জন্য অস্ত্র কিছু খরচ হওয়া দরকার। সুতরাং অতি উৎসাহী রাষ্ট্র তারা তো ফ্রান্স থেকে শুরু করে সবাই বেচতে চায়, সেগুলোর ব্যবহার হচ্ছে। এবং সেই অস্ত্রগুলোকে ব্যবহার এমন সুনিপুণভাবে নরেন্দ্র মোদী সরকার করেছে। অনেকে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাচ্ছেন, আমিও শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে আমাদের এটা কিন্তু আর্মির স্টেট নয়, সেনা রাষ্ট্র নয়। এখানে কিন্তু সিসিএস, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তো সেনাপ্রধানরা মেম্বার নন। এটা নেহরু সময় থেকে আজ পর্যন্ত বাজপেয়ীও চেঞ্জ করেননি। এবং সেখানে কেন, তার এখানে আমাদের এটা প্রশাসনটা হচ্ছে, দেখুন সাংবাদিক বৈঠকও কিন্তু বিক্রম মিস্ত্রি করেছে। সেখানে কিন্তু সেনার যারা অপারেশনাল পার্সন, তারা সেই দুই মহিলা, তারা পরবর্তীকালে অপারেশনাল ডিটেলসটা বলেছেন। কিন্তু সাংবাদিক বৈঠকটা কিন্তু সেনাবাহিনীর সাংবাদিক বৈঠক হয়নি। ইটস নট পাকিস্তান, ইটস নট এ মিলিটারি স্টেট। সুতরাং এই ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা শাসক, তার কৃতিত্ব, তার কর্তৃত্ব, সেনাদের অপরিসীম মানে তাদের অবদান, কিন্তু রাজনৈতিক ডাইরেকশনটা যেখানে সিসিএস করে থাকে, যে স্ট্র্যাটেজিটা তৈরি করে, স্ট্র্যাটেজি কিন্তু সেনা তৈরি করে, কিন্তু সেনা বাহিনীর কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে মিলে করে, লড়ে সেনারা। কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা, যেটা ধরুন অজিত ডোভাল, জয়শঙ্কর, আপনি জানেন আজকে কিন্তু যখন নওয়াজ শরীফ যখন লাহোরে বাস যাত্রা করেছিলেন বাজপেয়ী, তারপরে তো পারভেজ মোশাররফ আর্মি কু করে দিয়েছিল, তখন কিন্তু নওয়াজ শরীফের সাথে আলোচনা করাটা ব্যর্থ হয়েছিল, কেননা সেনা নিয়ন্ত্রিত ছিল। আজকে সেনা প্রধান মুনিরের অবস্থাই খারাপ, নওয়াজ শরীফ উল্টে সেনা প্রধানকে সরানোর জন্য দাবি তুলছেন, কেননা অতিরিক্ত করে ফেলেছে। অর্থাৎ এইটা এই সময়টা পাকিস্তানের জন্য ভালো সময় নয়। পাকিস্তানে যে টাকা পয়সা নেই, বাজেট করার পয়সা নেই। জেনারেল বাজওয়া যখন আর্মি চিফ ছিলেন, তিনি আমেরিকায় গেছিলেন অবসর নেওয়ার আগে, এবং আমেরিকার ওখানকার রাজনৈতিক কর্তৃত্বকে ভিক্ষে ঝুলি নিয়ে বলেছিলেন যে আমাদের টাকা দাও, বলেছিল যুদ্ধ করবে না, টাকা দেব। তখন বাজওয়া নিজে বলেছিল যে ডিফেন্স বাজেট বাড়াতে গেলেও, অস্ত্র কিনতে গেলেও টাকা লাগে। সুতরাং এখন আমরা যুদ্ধ ফুদ্ধ নয়, এখন ভারতের সাথে আলোচনা করো, দেয়ার শুড বি লং টার্ম স্ট্র্যাটেজি। মুনির কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজিতে না গিয়ে শর্ট টার্ম করতে গেল, তাতে কিন্তু আরো বিপদ বাড়লো পাকিস্তানের। কেননা প্রথম ঘটনার পরও সুনির্দিষ্টভাবে টার্গেট নিরীহ পাকিস্তানের মানুষকে আজ পর্যন্ত করা হয়নি। জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করা হয়েছে, এবং খুব কোন কোন জঙ্গি ঘাঁটি তার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে। এবং এমন লোককে, মানে আজাদ মাসুদ, আমরা সবাই জানি যে অমৃতসরে যখন হাইজ্যাক হয়েছিল, তখন ফেরত নিয়ে যেতে হয়েছিল, যশবন্ত সিংদের রাজি হতে হয়েছিল, অজিত ডোভালই তো গেছিল। এখন সেই অজিত ডোভাল তখন ইন্টেলিজেন্স চিফ, আডবাণীর আইবি হেড। অজিত ডোভালকে আমি ব্যক্তিগতভাবে জানি, চিনি, দীর্ঘদিন ধরে দেখেছি। অজিত ডোভালের প্ল্যান অফ অ্যাকশন সেটা কিন্তু এই কালকের জন্য উনি করেন না, অনেক ভেবেচিন্তে। এখন তো আমার মনে হচ্ছে এই যে এত কিছুর চাপের মধ্যেও পাকিস্তানের সাথে যে কিছুতেই নরেন্দ্র মোদী আলোচনায় বসতে রাজি হলেন না, উনি এসসিও বৈঠক করতে রাজি হলেন। G20 যখন বৈঠক হয়েছিল আমাদের ভারতে, তার আগে তো এসসিও মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক, যেটাতে চীন এবং পাকিস্তান এবং আফগানিস্তান সদস্য, আমেরিকা সদস্য নয়। আমেরিকা বলেছিল করো না, G20 হচ্ছে, G20 ব্যাহত হবে। ভারত কিন্তু হোস্ট হয়ে ইন্ডিয়াতে এসসিও বৈঠক করেছিল, এবং সেখানে চীনও এসেছিল, পাকিস্তানও এসেছিল, আমাদের বেনজির ভুট্টোর পুত্র এসেছিল, বিলাল এসেছিল, এবং সেখানে কিন্তু বাইল্যাটারাল টকও কিন্তু জয়শঙ্কর করেনি। এবারে যখন সার্ক হলো পাকিস্তানে, সেটাও কিন্তু বয়কট করেনি।
কার্গিলের পরে অটল বিহারী বাজপেয়ী একবার সার্ক সামিট বয়কট করেছিল। সার্ক সামিট জানেন তো, একটা রাষ্ট্র যদি বয়কট করে সার্ক সামিটটা সে বছর হয় না। তার ফলে অন্যান্য রাষ্ট্রগুলো ক্ষুব্ধ হয় যে তোমার ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য আমাদের সার্ক সামিটটা হচ্ছে না, সার্কের আর এতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে আমাদের যাদের ওপর চীনের ইনফ্লুয়েন্স বাড়ছে, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, সুতরাং সেখানে এমনকি ভুটান, সুতরাং সার্কটাকেও ডিস্টার্ব করেনি নরেন্দ্র মোদী। এবং সার্কে কিন্তু জয়শঙ্কর গেলেন বাইল্যাটারাল টক, পাকিস্তানে গিয়েও করেননি। সুতরাং একটা অসাধারণ স্ট্র্যাটেজি যে আমি কিন্তু মানে খাচ্ছি কিন্তু গিলবো না। এখন এই যে খাচ্ছি গিলবো না, এটার জন্য একটা মুন্সিয়ানা লাগে, এবং সেই মুন্সিয়ানাটা মোদি দেখিয়েছেন। এখন মোদির এই যে শেষ হাসিটা, মোদি হাসবেন কিনা, এখানে একটা আমার ক্যাভিয়েট আছে, সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী 71 সালে মা দুর্গা হয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী বলে দিয়েছিলেন। কিন্তু 75 সালে এমার্জেন্সি হয়েছিল। কেন হয়েছিল? আমাকে অর্থনীতিবিদরা অনেকে বুঝিয়েছেন, যেটা অমর্ত্য সেন বা কৌশিক বসুরা অনেক সময় বলেন, যে অর্থনৈতিক বিপর্যয় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনে। তার কারণটা হচ্ছে যে যখন মানুষের মানে খেতে পাচ্ছে না, বেকার, এটা যুদ্ধ করলে অর্থনীতির উপর পড়বেই আঘাত। আমাদের অর্থনীতি পাকিস্তানের থেকে ভালো, কিন্তু তাই বলে আমাদের অর্থনীতিতে কোনো মূল্যবৃদ্ধি নেই, মুদ্রাস্ফীতি নেই, এটা তো একটা সৌদি আরবের মতো তেলের ওপর বসে আছি, সারপ্লাস বাজেট। ভারতের তো এই মানে শ্লাঘা থাকার কথা নয়। সুতরাং এই অবস্থায় ভারতের যদি ইকোনমিক ডিজেনারেশন হয়, যেটা 71 সালে হয়েছিল, এবং 75 সালে রাজনৈতিক ক্ষমতাকে রাখার জন্য এমার্জেন্সিতে পর্যন্ত যেতে হয়েছিল, রাজনৈতিক ক্ষমতা রাখার জন্য মানুষকে একনায়কতন্ত্রী পথে যেতে হয় 2029 পর্যন্ত। এই 2025-এর যে ওয়ার, সেটা সঙ্গে সঙ্গে যদি ভোট হতো একরকম। এখন 2025 থেকে 2029, 4 বছর, সুতরাং খুব বেশি যুদ্ধটাকে বাড়ানো, এসক্যালেশনও কিন্তু মোদির স্ট্র্যাটেজি হতে পারে না। ডিএসক্যালেশনের দিকে যেতে হবে। দেখুন, সৌদি আরব তার বিদেশমন্ত্রী এখানে এসছে, ইরানের বিদেশমন্ত্রী এখানে এসছে, গোটা চীন থেকে শুরু করে রাশিয়া এবং আমেরিকাও কিন্তু চাইছে না যে যুদ্ধটা আরো বাড়ুক। কেননা যুদ্ধটাকে পাকিস্তান বাড়িয়েছে। প্রথমে তারা এই কাণ্ড করেছে, আমরা বলেছি যে আমরা ভিকটিম, অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স। সুতরাং নিজেকে রক্ষা করার জন্য আমরা আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করেছি। এবং সেখানে নরেন্দ্র মোদী যে কোনো কথা বলছেন না, অল পার্টি মিটিংয়ে কেন গেলেন না, এখন তো বুঝতে পারছি যে অল পার্টি মিটিংয়ে গেলে এই রাত্রির বেলার যে অপারেশন, সেগুলো নিয়ে অপোজিশন তো জিজ্ঞাসা করতো। তো অসত্য বলা, না বলা, তার থেকে অনুপস্থিতিটা হয়তো বেশি প্রজ্ঞার পরিচয় তিনি দিয়েছেন। এবং এখন এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এই জিনিসটাকে বাড়াবেন এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবেন। তিনি বিশ্বগুরু ভারতের এই স্ট্যাটাসের দিকে যেতে চাইছেন। তিনি তথ্য প্রযুক্তি, মানুষের স্টার্ট মানে যাকে বলা হয় স্টার্ট আপ নেশনের দিকে, ইসরায়েলের যে মডেল, সেটা ছোট দেশ কিন্তু এত বড় দেশেও স্টার্ট আপ নেশন করছেন, সেখানে কোনোভাবেই এটা এসক্যালেট করুক, কিন্তু এসক্যালেশনটা অনেক সময় নিজেদের হাতে থাকে না। সমর বিশেষজ্ঞরা বলেন যে ওয়ার কখনো নিয়ন্ত্রিত যুদ্ধ হয় না, এটা সোনার পাথরবাটি, কাঁঠালের আমসত্ত্ব। অর্থাৎ নিয়ন্ত্রিত আবার যুদ্ধ কখনো নিয়ন্ত্রিত হয়। লাইন অফ কন্ট্রোলে যুদ্ধ শুরু হয়ে গেছে, এলওসি, সেটা চলে গেল আইবিতে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার। এবারেও কিন্তু এলওসি শুধু নয়, যুদ্ধটা চলে গেছে লাহোরে, পাকিস্তানের বিভিন্ন শহরে, রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডি মানে বুঝতে পারছেন, রাওয়ালপিন্ডি একটা শুধু শহরের নাম নয়, রাওয়ালপিন্ডি হচ্ছে পাক সেনার হেডকোয়ার্টার। আমরা যখন পাকিস্তানে যাই, আমি 6-7 বার পাকিস্তানে গেছি, আমি কিন্তু দেখেছি যে রাওয়ালপিন্ডির ভিসাটা কিছুতেই দেয় না। লাহোরে যাও, রাওয়ালপিন্ডিতে ঢুকতে দেয় না। এবং রাওয়ালপিন্ডি মানে অ্যালাউড নয়, এটা স্ট্যাম্প লাগানো থাকে ভিসাতে যে নট রাওয়ালপিন্ডি, কারণ এটা আর্মি হেডকোয়ার্টার, ক্যান্টনমেন্ট। মানে দূরত্ব কিন্তু আমাদের নতুন দিল্লি থেকে পুরনো দিল্লি এইরকম দূরত্ব, কিন্তু সত্ত্বেও কিন্তু দেয় না। সেই রাওয়ালপিন্ডিতে এবং সেনা চাহনিতে, ওই যে মাসুদ আজার তো আর্মি হসপিটালে রাওয়ালপিন্ডিতেই দীর্ঘদিন ছিল পালিয়ে গিয়ে, যখন ওকে অজিত ডোভাল খুঁজছিল এবং পিন পয়েন্ট করেছিল। সেনা ছাউনিতে, মিলিটারি হসপিটালে, আর হসপিটালে মারা যায় না, তাদের একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু তৈরি হতে পারে। সব মিলিয়ে এখন যা পরিস্থিতি, তাতে আমার মনে হচ্ছে যে যেটা ছড়িয়ে গেছে, সেটা যেন নিয়ন্ত্রণে আবার চলে আসে। তার জন্য, কারণ দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র, একটা পাগলের মতো বোতাম টিপে দিয়ে পরমাণু যুদ্ধ করে দেওয়া, এটা তো গুপিগাইন বাঘাবাইনের হাল্লার রাজার যুদ্ধ নয়। সুতরাং তোমাকে সচেতনভাবে একটা মানে আজকে মানে রবীন্দ্রনাথের এখন জন্মদিনের মরশুম, 25শে বৈশাখ চলছে, 25শে বৈশাখের সপ্তাহ চলছে। এখন সভ্যতার সংকট, রবীন্দ্রনাথ বলে গেছেন বিশ্বযুদ্ধ মানে প্রেক্ষিতে। আর আজকে আরেকটা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ এসে যাক, আরেকটা গোটা দুনিয়া জুড়ে যুদ্ধ, সেটা তো আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ কখনোই কাঙ্ক্ষিত নয়,
কিন্তু পাকিস্তানকে এই সমুচিত জবাবটা, আপনি বলতে পারেন যে যুদ্ধ তো 47 সালে আগস্ট মাসে স্বাধীনতা হয়েছে, অক্টোবর মাসে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ, তিনটে তো 65, তারপরে কার্গিলের যুদ্ধ যদি ধরা হয়, 71 সালের যুদ্ধটা একটা ঠিক যেরকম এখন বলা হচ্ছে যে প্রিসাইজড একদম ফোকাস যুদ্ধ। এটা যুদ্ধ টেকনিক্যালি না হলেও যুদ্ধ পরিস্থিতি। 71 সালের যুদ্ধটা পরিপূর্ণ একটা ভিক্টরি। কিন্তু 65 কিংবা 47 এগুলো কিন্তু 65 যুদ্ধ কিন্তু সোভিয়েত ইউনিয়নের দৌত্য করে মিটেছিল। কার্গিলের সময় মনে নেই, স্টপ ট্যালবট আসতো, এসে জসবন্ত সিং এর সাথে যাতে মার্কিন সহায়তায়, এবং সেখানে পাক সেনারা উইথড্র করেছে। এখানে কিন্তু তৃতীয় পক্ষের মধ্যস্থতা লাগেনি এখনো পর্যন্ত। এবং নরেন্দ্র মোদী বলেছেন, জয়শঙ্কর বলেছে, অনেকে বলেছে যে আমাদেরকে দৌত্য করতে দাও, কিন্তু আমরা বলেছি না, আমরা যা কিছু হবে বাইল্যাটারি হবে। পাকিস্তান আমাদের করেছে, আমরা বুঝে নেব। কারো কাছে কোনো সাহায্যের প্রার্থনা নিয়ে নরেন্দ্র মোদী যাননি। এবং সেখানে কিন্তু এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনে কিন্তু আমি বলবো 47 সালের আমরা যুদ্ধ জিতিনি, কিন্তু আমাদের মিডিয়া তখনও কিন্তু জাতীয়তাবাদী থেকেছি, এবং আমাদের যে পরাজয় বা আমাদের যে সেটাকে একটা সিজ ফায়ার কিন্তু জয় নয় সেটাকে বলিনি। এমনকি কার্গিলের ক্ষেত্রে যে দৌত্যটা হয়েছে, তবু আমরা কার্গিল বিজয় দিবস পালন করি, কেননা এটা আমাদের ভারতের জাতির গৌরব যে আমরা ওদের পিছু হটাতে পেরেছি। কিন্তু এবারে যেটা হয়েছে, এটা কিন্তু 71-এর মধ্যে একটা সুনির্দিষ্ট জয়। পরিপূর্ণ যুদ্ধ না হোক, আমি চাই যাতে না হয়, কিন্তু এখনো পর্যন্ত যেভাবে কোনো রকমভাবে নিরীহ মানুষকে হত্যা না করে, যেভাবে জঙ্গি ঘাঁটি, আর জঙ্গি ঘাঁটি অতীতে যে জঙ্গি ঘাঁটি হতো আপনি দেখছেন, জঙ্গি ঘাঁটিগুলো বালাকোটের সময় আপনি ফুটেজ দেখেননি? ওখানে সুইমিং পুল আছে জঙ্গি ঘাঁটিতে, ওখানে ওদের রীতিমতো বড় রেস্তোরাঁ বার আছে। আগে আমরা জানতাম, আমি যখন কার্গিলের যুদ্ধ কভার করতে গেছিলাম তখন দেখেছি যে এইটুকু সেইটুকু বাংকার, সেখানে কষ্ট করে থাকে জঙ্গিরা, মশার কামড় খায় রাত্রিবেলায়। তো সেই বাংকারের কনসেপ্ট এখন নেই। এখন 5 স্টার হোটেলের মতো সমস্ত তাদের ডেস্ট্রয় করার তো ফুটেজ দিয়েছে, ওরা একটা ফুটেজ দেখাতে পেরেছে? ওরা যেগুলো বলছে যে আমরা মেরেছি নিরীহ মানুষকে, একটা ফুটেজ দেখাতে পারছে? সুতরাং পাকিস্তানের অপপ্রচারকে বন্ধ করে নরেন্দ্র মোদী ডিসাইসিভ একটা স্ট্যান্ড নিয়েছেন, এবং জাতীয়তাবাদের স্বার্থে এটাকে বিজেপি তৃণমূলের প্রিজমে দোহাই দেখবেন না। এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার, ভারতবাসীর জয়। এই জয়ের জন্য নরেন্দ্র মোদীর রাজনৈতিক কি লাভ হবে, কি লোকসান হবে, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। আমরা মনে করি নরেন্দ্র মোদীর আজকে যদি নেতৃত্ব বা কর্তৃত্ব না থাকতো, একটা নরবরে কোয়ালিশন থাকতো, তাহলে আর যাই হোক পাকিস্তানকে আমরা এই সমুচিত জবাবটা দিতে পারতাম না। নমস্কার।